নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমি তোমাদের অঙ্ক শেখাচ্ছি ইউটিউবে। তো সেখানে আজকে আমার ২ নম্বর ক্লাস নাম্বার সিস্টেমের। তো আগের ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু আগের ক্লাসটা দেখে নাও। তো চলো আজকে কোনো দেরি না করেই শুরু করে দিই। যেমন ধরো এই যে ৩.২ এর মাথায় বার বা ৫.৬ আর ৫ এর মাথায় কিন্তু বার আছে। তো এটা শেখাবো বলেছিলাম কি করে বার তুলতে হয়, কি করে বার আসে। তো দেখো তো দেখো ধরো কোনো একটা ভগ্নাংশ ১/৩ আছে। এটাকে যদি আমি ভাগ করি কি হবে? দশমিক আসবে ০, তাহলে ৩ তিরিকে ৯, আবার ১ আসবে, আবার দশমিকের জন্য ০ দিতে পারবো, ৩ তিরিকে ৯, আবার এইভাবে কিন্তু আসতেই থাকবে। তো তখন আমরা কি করি, যেই সংখ্যাটা এভাবে ধরো এখানে এই যে ৩ ৩ ৩ ৩ ৩ এইভাবে কিন্তু রিপিট হতেই থাকবে। তো যখন এইরকম থাকবে তখন আমরা না এই এতগুলো সংখ্যা কিন্তু রিপিট করি না। আমরা শুধুমাত্র এই একটা ৩ লিখি দশমিকের পরে, তারপরে মাথায় একটা দাগ দিয়ে দিই। একেই বলা হয় বার। ঠিক আছে? তো ধরো এখানে একটা সংখ্যা আছে ২.৫। ঠিক আছে? এই ৫ এর মাথায় বার। তো এই সংখ্যাটাকে আমরা কি করে ভাঙবো? এখান থেকে প্রথমে ২ কে আলাদা করে নেব। ২ প্লাস ০.৫ এর মাথায় বার হয়ে গেল। এবার শুধু ০.৫ টাকে নিয়ে কাজ হবে আমাদের। তো ০.৫ টা ০.৫ এর মাথায় বার, তাহলে ০.৫ এটা যদি আমি তোমার ভগ্নাংশে আনতে চাই তখন কি করতে হবে? উপরে যেমন ৫ আছে ৫ রেখে দাও। বার কিসের উপর আছে? একটা সংখ্যার উপরে, ৫ এর উপরে, তো সেজন্য একটা নয়। এখানে যদি ধরো যে ২.৫৬ থাকতো, এই দুটো সংখ্যার উপরে বার থাকতো, তখন কি হতো? ৫ ৬ লিখে নিচে দুটো ৯ বসে যেত। মানে এটুকুনি বুঝে নাও, যতগুলো সংখ্যার উপর বার থাকবে ততগুলো কিন্তু নিচে ৯ বসবে। উপরে লবে ৫৬ এবং হরে ৯৯। তো এটুকুনি বসে, তো এতটা বোঝা গেল সবার? তো এতটা বুঝে নিয়েছো তোমরা? এরপরে চলো নতুন টপিকের দিকে যাই। এবারে দেখো, আমরা তো অঙ্ক করি। অঙ্ক করার আগে কিছু অঙ্কের হাতিয়ার ব্যবহার করতে হয়। সেই হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই স্কোয়ার। দেখো এখানে ৩০ পর্যন্ত কিন্তু স্কোয়ার লেখা আছে, আর ১৫ পর্যন্ত কিউব লেখা আছে। কীরকমভাবে স্কোয়ার বের করতে হয় আগের দিন তোমাদের শিখিয়েছি। তো তখন তোমাদের কিন্তু এটা বলতে আমি ভুলে গেছিলাম যে অঙ্ক কিন্তু করলে ক্যালকুলেশন, তো অঙ্ক করতে ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য কিন্তু এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, বা তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। কীরকম দেখো, ১ স্কোয়ার যেমন ১, মানে যখন অঙ্ক করার সময় এটা যেন না হয় যে ১৪ স্কোয়ার কত তুমি ভাবছো, তোমাকে গুণ করে করতে হচ্ছে, তখন কিন্তু তুমি ক্যালকুলেশনে পিছিয়ে পড়বে। ঠিক আছে? তো তোমাকে কিন্তু এরকম ১ থেকে ৩০ পর্যন্ত, এভাবে ৩০ পর্যন্ত কিন্তু স্কোয়ার মনে রাখতে হবে, এবং কিউব মনে রাখতে হবে ১ থেকে ১৫ পর্যন্ত। আচ্ছা, এবার আমি তোমাদেরকে শেখাবো এই স্কোয়ার বের করার কিছু সহজ ট্রিক। তো চলো দেখে নিই। দেখো, ধরো ২১ স্কোয়ার আছে। আমরা জানি ২১ স্কোয়ার কত? ৪৪১, জানি আমরা সবাই। এইবার এটাকে আমরা কি করে বের করব? প্রথমে নিচে এরকম ৩টে বাস্ক টানবে, পারবে? গোল টানতে, দিয়ে এরকম দাগ দিয়ে দেবে। দাগ দিলে দেখো, এইবার এই যে এককের ঘরে কি আছে? ১। তো ১ এর স্কোয়ার করলে কি হয়? ১ হয়। পারবে সবাই? প্রথমে ফার্স্ট স্টেপ কি হবে? ১ এর স্কোয়ার হবে। পারলাম? লিখলাম এক কোপে, ১ বসিয়ে দিলাম। এরপরে কি আছে? ২। একক আর দশক দুটোর সঙ্গে কি আছে অঙ্ক? ২। আর তারপরে কি আছে? ১। এই দুটো মিলিয়ে ২১। আর তার সাথে একে দেখো এদের স্কোয়ারে কি আছে? ২। সেই ২টা, মানে এদেরকে দ্বিগুণ করে দিতে হবে। তাহলে ২ আর ২ কত হচ্ছে? গুণ করে ৪। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ৪ পাচ্ছি।
এই 4টা মাঝখানে লিখে দেবো, হয়ে গেল। এবার এদের প্রথম ডিজিট কি ছিল 2, তাহলে 2 স্কোয়ার করলে কত হবে 4, তো এই দেখো 441 কিন্তু পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ইজিলি আমরা কিন্তু স্কোয়ার বের করতে পারবো। তো চলো আরেকটা সংখ্যা দিয়ে দেখে নিই। ধরো আছে 31, এর স্কোয়ার কিন্তু আমাদের বের করতে হবে। কি করে বের করব? 3টে এরকম বাস্ক বানাবো বড় বড়, করলাম। এইবার এর এককের ঘরে কি আছে 1, প্রথমে 1 স্কোয়ার করব, করে দিলাম। এরপরে প্রত্যেকটা গুণ করব ডিজিটগুলো, কি কি আছে 3 1, ডিজিটগুলো গুণ করার পর এগুলোকে দ্বিগুণ করে দেবো। যেমন ধরো এখানে আছে 3 গুণ 1 গুণ 2, তাহলে দ্বিগুণ হয়ে গেল। 3 দুগুণই কত হবে 6, আর 6 অক্ষে 6, তাহলে এখানে কত হলো 6। এবার কি আছে দশকের ঘরে 3, 3 স্কোয়ার করে দেবো, কত হবে 9। গুড। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই করে নিলাম যে 31 স্কোয়ার হচ্ছে 961। এভাবে কিন্তু মুখে মুখে আমরা কিন্তু বের করতে পারবো। এরপরে আরও একটা সংখ্যা দেখে নাও। ধরো আছে 41 এর স্কোয়ার, কী করে বের করব? ফার্স্ট স্টেপ কি, 3টে এরকম বড় বড় বাস্ক বানালে, এটা তো আমি বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা কিন্তু এটা না দিলেও চলবে। 1 স্কোয়ার 1, তারপরে কি গুণ করে দেবো ডিজিটগুলো, 4 অক্ষে 4, তার দ্বিগুণ করে দেবো, তাহলে টোটাল হবে 8, হয়ে গেল। আর তারপরে 4 স্কোয়ার করলে কত হবে 16, তাহলে 1681 হচ্ছে 41 স্কোয়ার। কত তাড়াতাড়ি বের করলাম না? বেশ। এইবার দেখো যদি আর একটা সহজ নিয়ম, এবার দেখো আর একটা সহজ নিয়ম। এবার দেখো যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, কোনো 2 অঙ্কের সংখ্যার শেষে 5 থাকে এবং তাদের যদি স্কোয়ার বের করতে হয়, যেমন ধরো 15, এর যদি স্কোয়ার বের করতে দেয়, যেমন ধরো 25, এর ধরো স্কোয়ার বের করতে দিল, যেমন ধরো 35, এর ধরো স্কোয়ার বের করতে দিল, যেমন ধরো 45, এর যদি স্কোয়ার বের করতে দেয়, তাহলে আমরা কি করে বের করব? আচ্ছা 15 কী কী দিয়ে তৈরি, কী কী অঙ্ক দিয়ে তৈরি? 1 আর 5, এককের স্থানে কি আছে 5, 5 স্কোয়ার করে দেবো, কত হলো 25। 1, 1-এর পরবর্তী সংখ্যা কি 2, তাহলে 1-এর সাথে 2-এর করবো গুণ, তাহলে 2 অক্ষে 2, তাহলে 15 স্কোয়ার হয়ে গেল 225, বোঝা গেল। এরপর দেখো পরেরটা করছি, 25 লাস্টে কত 5, 5 মানে তার স্কোয়ার 25 হয়ে গেল। এরপরে এর আগের সংখ্যাটা কি আছে 2, তাহলে এই 2টাকে নিয়ে কাজ হবে। 2-এর পরবর্তী সংখ্যা কি 2, পরবর্তী সংখ্যা 3, তাহলে 2 গুণ 3 কত হচ্ছে 6, বোঝা গেল। এরপর দেখো এটা করি 35, 35 মানে কত লাস্টে কত 5, 5-এর জন্য 25 পেয়ে গেলাম। আর এখানে কি আছে 3, 3-এর পরবর্তী সংখ্যা কি 4, তাহলে 3 আর 4কে গুণ করলে কত হয় 12, তাহলে 1225। এবার দেখো 45, 5-এর জন্য কত 25 হয়ে গেল। আর 4-এর পরে কি আছে 5, তাহলে 4 5-এ 20, বোঝা গেল। তো এইভাবে কিন্তু 5-এরটা কিন্তু সব থেকে সোজা এবং ইজিলি পদ্ধতিতে আমরা কিন্তু বের করে নিলাম স্কোয়ারটা, বোঝা গেল। তো এভাবে কিন্তু তোমরা ডাইরেক্ট বের করে নিতে পারবে কোনো সংখ্যার স্কোয়ার। এরপরে চলো দেখি, এরপরে দেখো এখানে আছে নাম্বার সিস্টেমের কিছু ভাগ। যেমন দেখো ইন্টিজার পূর্ণ সংখ্যা আগের দিন শিখিয়েছি, 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, আর মাঝখানে যেটা থাকে 0 সেটা হচ্ছে নিউট্রাল ইন্টিজার, মনে থাকবে। এরপরে আছে একটা দশমিক। তো দশমিককে আবার কিন্তু 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম আর অসীম জিনিসটা কি চলো একবার দেখে নিই। ধরো 1/5 এটাকে ভাগ করতে দিয়েছে, আমরা ভাগ করতে পারবো, পয়েন্ট দিয়ে দেবো, কত হয়ে যাবে 0, তাহলে 5 দুগুণি 10, ভাগ চলে গেল। তাহলে এখানে দেখো এর কিন্তু সীমা আছে, শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আর কিছুই এক্সট্রা নেই, পড়ে থাকলো না কিছুই, তাই একে বলা হয় সসীম দশমিক। এইবার দেখো এখানে নিলাম 1/7, পারবো নিতে, পারবো। তো দশমিক নিলাম, 7 কতই 10 আছে কাছাকাছি, 7 অক্ষে 7, 3, আবার দশমিকের জন্য 0, 4 7 28, 2, আবার দশমিকের জন্য 0, 7 দুগুণি
এখানে 14 হবে, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে 6। তো এইভাবে কিন্তু রিপিট হয়ে 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 এর কিন্তু সীমা নেই, এটা কিন্তু চলতেই থাকবে। তো এইভাবে এইগুলোকে বলা হয় অসীম। কি বলে? এইগুলোকে বলা হয় অসীম। আর যেটা আগে পড়ালাম সেটাকে বলা হয় সসীম। ঠিক আছে? বুঝে গেলে? তাহলে এটাকে বলা হয় ইংরেজিতে টার্মিনেটিং, আর এটাকে বলা হয় নন টার্মিনেটিং। ঠিক আছে? এবার দেখো অসীমের মধ্যে আবার 2 রকমের ভাগ আছে। একটা হচ্ছে রিপিটিং, আর একটা হচ্ছে নন রিপিটিং। এই দুটো আবার কি জিনিস দেখো। ধরো 1/3 আছে, এটাকে তোমাকে ভাগ করতে দিয়েছে, দশমিক দিয়ে 0 পেয়ে যাব। 3 তিরিকে 9, 1 0, 3 তিরিকে 9, এইভাবে কিন্তু চলতেই থাকবে, এর কিন্তু কোনো সীমা নেই। এইভাবে এইভাবে 3 3 কিন্তু আসতেই থাকবে। তো এটাকে আমরা বলা হয়, তো এটাকে আমরা বলি নন টার্মিনে সরি তো এটাকে আমরা বলি রিপিটিং। বোঝা গেল? তাহলে রিপিটিং কোনগুলো? যেইগুলো কিন্তু এরকম পয়েন্টের পরে 3 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 এরভাবে আসতেই থাকবে। ঠিক আছে? এবার দেখো আরেকটা আছে, যেখানে কিন্তু দশমিকের পরে 1 2 3 4 5 8 7 9 3 4 5 এইভাবে কিন্তু উল্টো পাল্টা র্যান্ডম ভাবে আলাদা আলাদা করে কিন্তু আসতে থাকবে। ঠিক আছে? তাহলে একটা রিপিটিং গেল, একটা নন রিপিটিং গেল। আর এই রিপিটিংয়ে যেটা আছে না পরপর, এইখানেই কিন্তু বার ইউজ করি আমরা। ধরো 0.3, 3 এর মাথায় বার, যেহেতু এটা আসছে, মানে বারে বারে আসছে। ঠিক আছে? এরপরে আগের দিন এটা মিস হয়ে গেছিল, ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। এটা সব থেকে সোজা টপিক, একবার দেখে নিই। দেখো তাও দেখো এখানে এই সংখ্যাটা আছে 9 1 8 3 7 5। তো ফার্স্ট ফেস মানে কি? দেখা। তো 9কে দেখতে কিরকম? 9 মতনই হবে অবভিয়াসলি। 9কে তো আর 7-এর মতন দেখতে হবে না। তাই 9 যেমন দেখতে, সেই 9কে তেমনই বসিয়ে দেবো। ঠিক আছে? কিন্তু যদি বলে এখানে 9-এর প্লেস ভ্যালু কোথায়? তাহলে 9 দেখো কটা কটা ঘরের আগে আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা ঘরের আগে আছে। তাহলে 9-এর পিছনে কিন্তু 5টা শূন্য তুমি দিয়ে দাও, এর প্লেস ভ্যালু কিন্তু বেরিয়ে গেল। এবারে দেখো 1 1 কেমন দেখতে? 1 1-এর মতনই দেখতে, ওর জন্য ফেস ভ্যালু যে যা সে সেটাকেই বসাতে হবে। যেমন 9 থাকলে 9, 1 থাকলে 8, 1 থাকলে 1 সরি 1 থাকলে 1, 8 থাকলে 8, 3 থাকলে 3, 7 থাকলে 7, 5 থাকলে কিন্তু 5 হবে। বোঝা গেল? কিন্তু প্লেস ভ্যালুর ক্ষেত্রে কিন্তু স্থান ভেদে কিন্তু পরিবর্তন হয়। চলো নেক্সট দেখি। এইবার দেখো সবথেকে ভালো এবং ইন্টারেস্টিং একটা টপিক, পারফেক্ট নাম্বার। দেখো খুব ভালো একটা জিনিস। ধরো এখানে কিন্তু 12 আছে। আগের দিন তোমাদের আমি কিন্তু গুণনীয়ক বা যে উৎপাদক সেটা কিন্তু বের করতে শিখিয়েছিলাম। তো 2 এর উৎপাদক কি কি আছে? এই 12 এর উৎপাদক কি কি আছে? 1 2 3 4 5 সরি 6 আর 12 হয়ে গেল। এইবার পারফেক্ট নাম্বারের জন্য যদি বলে পারফেক্ট নাম্বার কি, কি জিনিস, তাহলে সেটা শুনে নাও। পারফেক্ট নাম্বার হচ্ছে যে কোনো একটি সংখ্যার যে উৎপাদকগুলো আছে, যেমন কি 1 2 3 4 5 6 12, এটা কি? এগুলো সব 12-র উৎপাদক। তো এই উৎপাদকগুলো যদি যোগ করি তাহলে কিন্তু সেই সংখ্যাটাই হবে। শুধু একটাই শর্ত, যে যদি 12 হয়, সংখ্যাটা যদি 12 হয় তাহলে কিন্তু এই 12কে নিতে পারবো না আমরা। ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলছি দেখো, যদি 12 পারফেক্ট নাম্বার কিনা যাচাই করতে হয়, তাহলে কি করতে হবে? প্রথমে 12-র উৎপাদক করতে হবে। 1 2 3 4 5 6, 5 না সরি 6 আর 12। তো সেখান থেকে 12কে প্রথম বাদ দিতে হবে, যেহেতু 12 সংখ্যাকে আমরা নিচ্ছি। তো তারপরে কি কি পড়ে থাকে? 6 4 3 2 1 এইগুলো। তো এইগুলোকে যোগ করে দেখব, এর যোগফল যদি 12 হয় তাহলে কিন্তু এই 12 সংখ্যাটা পারফেক্ট নাম্বার বলা চলে। ঠিক আছে? দেখো 6 যোগ করে 4 10, 10 আর 3 13, 13 আর 2 15, 15 আর 1 16। তাহলে দেখো এখান থেকে কত আসছে? 16 আসছে।
16 কিন্তু 12-র সাথে মিলছে না, তো এখানে 12 আসতে হবে, 16 আসলে কিন্তু হবে না, তাহলে 12 কিন্তু পারফেক্ট নাম্বার নয়। এবার দেখো আমি যদি 6 দিই, উদাহরণটা যদি 6 নিই, 6 নিই, তাহলে দেখো 6কে কী দ্বারা ভাগ করা যায়? 1, 2, 3 আর 6 নিজে, তাই তো? তো আমি প্রথমেই বললাম যে যদি কোনো সংখ্যা, যেই সংখ্যাটা নেব সেই সংখ্যা নিলে কিন্তু হবে না পারফেক্ট নাম্বারের জন্য, ঠিক আছে? তাহলে বাকি যেই উৎপাদক বা তোমার উৎপাদক বলো আর গুণনীয়ক বলো যেটা পড়ে থাকে, সেইগুলো যোগ করে যদি 6 আসে তাহলে এটাকে কিন্তু আমরা পারফেক্ট নাম্বার বলতে পারবো। তাহলে দেখো কি কি আছে, 3, 2 আর 1, 3 আর 2 5 আর 1 6। দেখো যোগ করেও কিন্তু এদের যোগফলগুলোও কিন্তু 6 চলে এসেছে, তাহলে 6 ইকুয়াল টু 6, তার মানে 6 হচ্ছে একটি পারফেক্ট নাম্বার, বলতে পারবো 6 হচ্ছে একটি পারফেক্ট নাম্বার, ঠিক আছে? তো চলো আর কি কি আছে পারফেক্ট নাম্বার। দেখো এখানে লিখে রেখেছি, পারফেক্ট হতে গেলে সেই সংখ্যা বাদে গুণনীয়কগুলোর যোগফল হতে হয়, ঠিক আছে? শর্ট ফর্মে তোমরা এরকম পাশে কিন্তু নোট করে লিখে রাখতে পারো। দেখো এখানে কিন্তু বুঝিয়ে দিয়েছি 12 দ্বারা আর এই যে 6 দ্বারা। এবার দেখো 6-এর পরে কি কি আছে, 6-এর পরে তুমি দেখতে পাবে 28কে, 496কে, এবং তার থেকেও যদি বড় দরকার হয়, এইটার কোনো দরকার হয় না, তুমি এই তিনটে মনে রাখলেই হবে। 6, 28 এবং 496 হচ্ছে এই তিনটে পারফেক্ট নাম্বার, ঠিক আছে? চলো এবার দেখো এখানে আছে, আগের দিন এটা মিস হয়ে গেছিল যে ইভেনের সাথে ইভেন যোগ করলে কি হয়, ইভেনের সাথে অডের যোগ করলে কি হয় সেইটা। তো ইভেন নাম্বার এবং অড নাম্বার তোমরা সবই জানো, তো ইভেনের সাথে ইভেন যোগ করলে 6 হয় বা ইভেন নাম্বারই হয়। যদি ইভেনের সাথে ইভেন বিয়োগ করে দিই তখনও ইভেন নাম্বার হবে। যদি ইভেনের সাথে অড নাম্বার যোগ করে দিই তখন অড হবে। যদি ইভেনের সাথে অড বাদ দিই তখনও অড হবে। যদি ইভেনের সাথে অড গুণ করি ইভেন হবে, আর ইভেনের সাথে ইভেন গুণ করলে ইভেন হবে, ঠিক আছে? তো এটা একটু দেখে নিও, এটা সেরকম ইম্পর্টেন্ট নয়। এরপর দেখো এখানে একটু ইম্পর্টেন্ট টপিক আছে, এখান থেকে দেখো এতগুলো সূত্রের মধ্যে আমরা শুধুমাত্র এই দুটো সূত্র নেব, একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, বাকি কিন্তু একটাও করতে হবে না, ঠিক আছে? জাস্ট দেওয়া থাকলো, যদি কারো লাগে তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে নিতে পারো। তো চলো এইটা একটু বুঝে নিই। ধরো এখানে বলেছে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম বেশ সংখ্যা বের করার কিছু নিয়ম। যেমন ধরো আমি ধরে নিলাম একটা সংখ্যা আমি নিলাম 8 আর একটা সংখ্যা আমি নিলাম 2। তো অঙ্ক কীরকম দেবে দেখো, বলবে দুটো সংখ্যা আছে যাদের যোগফল ধরো 10 এবং বিয়োগফল 6, তাহলে সংখ্যা দুটি কি কি? বুঝলে? আমি ধরে নিলাম যে একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10, এবং x আর y এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 6, বিয়োগ করলে 6 হচ্ছে। তাহলে এখানে একটা দেখো x প্লাস ওয়াই সমান যদি 10 হয় এবং x মাইনাস ওয়াই সমান যদি 6 হয়, তাহলে কি করব, এই দুটোকে না এইভাবে, এই দুটোকে আমরা যোগ করতে পারবো। তো যোগ করলে দেখো যে প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই দুটো কেটে যাবে, এখানে দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই একটু, দেখো এটা কেটে যাবে এখানে, আর কি পড়ে থাকবে এক্স, আর এখানে 10 আর 6 যোগ করলে কত হবে 16, আর এখানে কি হবে 2x, তাহলে x এর মান কত হয়ে যাবে, 2 এদিকে গেলে ভাগ আকারে চলে যাবে, 8 হয়ে যাবে। তাহলে দেখলে বড় সংখ্যাটা পেয়ে গেলাম 8। এবার ঠিক সেম একই মেথড, এবার যদি এটা কি করলাম যোগ করলাম, এবার দিলাম বিয়োগ করে, এটা কি যোগ করলাম এবার বিয়োগ করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম, এখানে প্লাস করে দিলাম এবং এখানে মাইনাস করে দিলাম। এটা হচ্ছে বিয়োগ পদ্ধতি, যেখানে যেই সাইন থাকে, যদি প্লাসের সাইন থাকে মাইনাস হয়ে যায়, মাইনাসের সাইন থাকে প্লাস হয়ে যায়, এবং যেখানে প্লাসের সাইন থাকবে সেখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। তো বিয়োগ করার ক্ষেত্রে একটু দেখে নেবে যে নিচের সাইনগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে এক্স আর এক্স কেটে যাবে, আর এখানে প্রথমে কি ছিল শুধু ওয়াই, আর পরে আবার একটা ওয়াই, তাহলে 2y, আর এখানে 10 থেকে 6 বাদ দিলে কি হবে 4 হবে, তাহলে 2, 2 এর 4, তাহলে y এর মান কত হলো 2। তাহলে দেখো আমরা কি কি সংখ্যা নিয়েছিলাম 8, 8 আর 2, তাহলে সেই দুটোই কিন্তু চলে এলো। তো চলো এবার একটু উদাহরণটাই যাই, নিয়মটায় আসো। দেখো নিয়মে আসি,
নিয়মে কি বলছে যোগফল, তো আমাদের অঙ্কে কি বলেছিলাম যোগফল ছিল কত 10 এবং বিয়োগফল কত ছিল 6, তো এই দুটোকে যোগ করলে কি হবে 16, 16 হাফ করলে কি হবে 8, বড় সংখ্যা। বা ছোট সংখ্যার ক্ষেত্রে কি, ছোট সংখ্যার ক্ষেত্রেও কিন্তু সেম একই, প্রায় একই, যে 10 যোগফল ছিল এবং বিয়োগফল কত ছিল 6, তো এই দুটোকে বাদ দিয়েছে কত হচ্ছে 4, 4-এর হাফ কত 2, তাহলে 2 হচ্ছে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা, পেয়ে গেলাম। তো এই সূত্রটার কিন্তু তাৎপর্য ওটাই যে ওই অঙ্ক আসার জন্য, এই অঙ্কগুলো করার জন্য এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সূত্র না বলা চলে, তোমরা এভাবেও কিন্তু আমার মতন করেও করতে পারবে, যে যদি x প্লাস ওয়াই 10 হয়, এক্স মাইনাস ওয়াই যদি 6 হয়, তাহলে যদি বড় সংখ্যা বের করতে হয় তাহলে এই দুটো কেটে দেবো, যোগ করে দেবো, তাহলে 2x সমান সমান 16, এক্সের মান হবে 8। বোঝা গেল? বেশ, চলো এখন আমরা একটা ইন্টারেস্টিং টপিক শিখব। ধরো 12 আছে, 12-র কতগুলো উৎপাদক আমি কিন্তু বলে দিতে পারবো, 1 2 3 4 6 আর 12, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা উৎপাদক। আমাকে যদি বলে 14-র কটা উৎপাদক বের করতে, এটাও কিন্তু সোজা পেরে যাব, 1 2 7 আর 14 নিজে, তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টে উৎপাদক। এইবার যদি আমাকে বলে 120 এর কতগুলো উৎপাদক, তখন আমি কি করে বের করব? তখন এই 120-র প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন কি, 120-কে সব কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু ভাঙতে হবে। কি করে হবে দেখো, 5 দিয়ে ভাঙি, 5 দুগুণি 10, 5 চারে 20 হয়ে গেল। 3 দিয়ে ভাঙি, 3 8-এ 24, তাহলে দেখো এখানে 8 চলে এসে, আজকে 8কে আমরা 2-এর মাথার কিউব বা 2-এর পাওয়ারে 3 লিখতে পারবো, গুণ 5 গুণ 3 হয়ে গেল। তাহলে এই যে 120-কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি আমরা এগুলো পাচ্ছি। এবার যদি বলে 120-র কতগুলো ফ্যাক্টর, এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে বের করতে। ওর জন্য একটা শর্ট ট্রিক দেখে নাও। 2-এর পাওয়ারে কি আছে 3, 3-এর সাথে 1 যোগ করে দেবো, কত হবে 1 4। 5-এর পাওয়ারে কি আছে, কিছু নয় মানে কি আছে 1, তাহলে 1-এর সাথেও 1 যোগ করে দেবো, পাওয়ারে যা থাকবে শুধু 1 যোগ করে যেতে হবে। 3-এর পাওয়ারে কিছু নয় মানে কি আছে 1, তাহলে 1-এর পরে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, 3 আর 1-এ 4 গুণ 1 আর 1-এ 2 গুণ 1 আর 1-এ 2, তাহলে এখান থেকে কি কি পাচ্ছি 4 দুগুণি 8, 8 দুগুণি 16। তাহলে দেখো এই 120-র কিন্তু 16টা উৎপাদক আছে, আমরা কিন্তু এখান থেকে ইজিলি বের করতে পারলাম। সেইটাই দেখো আমি এইখানে তোমাদের কিন্তু লিখে দেখিয়েছি। যেরকম দেখো এই যে নাম দিয়েছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। এবার দেখো 200-কে দেখো এর প্রথমে ভেঙেছি, ভেঙে এর যে কতগুলো গুণনীয়ক আছে সে বের করার জন্য সেম একই পদ্ধতি। 2-এর পাওয়ারে কত আছে এখানে 3, 3-এর সাথে 1 যোগ, 5-এর পাওয়ারে কত আছে 2, 2-এর সাথে 1 যোগ, তাহলে 4 আর 3 12। তাহলে তোমরা কিন্তু স্পষ্ট এইটুকুনি লিখে নিতে পারো রুল আকারে, যে যদি কোনো সংখ্যার কতগুলো উৎপাদক আছে তা জানতে চাই, তখন আমরা কি করব, সেই সংখ্যাটার প্রথমে এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর পাওয়ারে যা বেরোবে তার সাথে 1 যোগ করে দেবো এবং সেগুলোকে গুণ করে দেবো। তাহলেই কিন্তু আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করার মাধ্যমে আমরা জেনে নিতে পারবো যে ওর কতগুলো গুণনীয়ক আছে। তাহলে দেখো রুলস লেখা আছে এইভাবে, তোমরা এইভাবে লিখতে পারো। ধরো এ বি সি 3টে আলাদা আলাদা প্রাইম নাম্বার বেরোলো এবং তাদের টু দি পাওয়ারে এক্স ওয়াই এবং জেড বেরোলো, তাহলে x+1 y+1 এবং z+1 এবং তাদের গুণ করে দিলেই সমস্যা মিটে যাবে। ঠিক আছে, কেল্লা ফতে হয়ে গেল। এটা কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, কিন্তু এবার তোমাদের আস্তে আস্তে কিন্তু আমি অ্যাডভান্সের দিকে ঢুকে যাচ্ছি। তো চলো আজকে কটা কোশ্চেন করি। তো এখানে কি বলেছে দেখো,
প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি হলো। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7 এবং কত? 11, তাই তো? তাহলে 7 আর 3 10, 5 আর 2 7, 17 আর 11 হচ্ছে 28, তাই তো? তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কি হবে? 28 হবে, প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি। বোঝা গেল? প্রথম উত্তর 28। তারপর দেখো কি আছে, 60 এবং 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 60 পরে কি আছে মৌলিক সংখ্যা? 61। 62 মৌলিক সংখ্যা নয়, 63 নয়, 64 নয়, 65 নয়, 66 নয়, 67 মৌলিক সংখ্যা, 68 নয়, 69 না, 70 না, 71 মৌলিক সংখ্যা, 72 না, 73 মৌলিক সংখ্যা, আর 74 না, 75 না। ঠিক আছে, তাহলে এবার এগুলোকে যোগ করে দেবো। 7 আর 3 আর 4, 4 আর 7 11, 11 আর 12। তাহলে যোগফলে কিন্তু শেষে 2 আসবে। দেখো এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে শেষ ডিজিট কিন্তু আমি যদি যোগ করে লাস্টে 2 পাই তাহলে কিন্তু আমি আর যোগ করতে যাব না। কারণ দেখো লাস্টে 2 মাত্র একটা অপশনেই কিন্তু আছে, সেটা হলো 272। তাহলে আমি ইজিলি কিন্তু এখান থেকে বলতে পারবো এই 4টেকে যোগ করে কিন্তু 272ই হবে। ঠিক আছে, যদি এখানে সবকটা শেষে 2 থাকতো তখন কিন্তু আমি করে দেখতাম। তাহলে এখন যেহেতু নেই তাহলে আমার আর করার কোনো দরকার নেই। তারপরে অঙ্ক দেখো, 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? দেখো এগুলো কিন্তু সব কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আগে কিন্তু এসেছে। 4 অঙ্কের বৃহত্তম 1, 2, 3, 4 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম, এই যে 3 অঙ্কের ক্ষুদ্রতম, এটা যদি বাদ দিয়ে দিই কি হবে? 9, 9, 8, 9। তাহলে 9, 8, 9, 9 কোন অপশনে আছে? 9, 8, 9, 9 ফার্স্ট অপশনে আছে। তাহলে প্রথমেরটা হয়ে যাবে কিন্তু উত্তর। তারপরে তাহলে বলেছে দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? 91, 7 × 91, এটা কিন্তু হবে না। আচ্ছা আর কি বাদ দিয়ে? এটা দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11 × 11, 7 11 77, এটা কিন্তু যাচ্ছে। 11-র সাথে যদি 17 গুণ করো তাহলে কিন্তু 187 আসে। তারপরে দেখো এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা পড়ে আছে, তাহলে এইটাই তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? তাহলে পরস্পর মৌলিকের নিয়ম কি? মানে দুটোরই কোনো সাধারণ উৎপাদক থাকবে না এক ছাড়া। তাহলে দেখো এইটা একটু দেখো, 41-এর সাথে 7 গুণ করলে কিন্তু 287 কিন্তু আসছে, তাহলে এটা কিন্তু বাদ। এটা দেখো 17 গুণ করলে কিন্তু 11-র সাথে 187 আসছে, এটাও কিন্তু বাদ। তারপর দেখো এখানে কি আসছে? 5, দেখো 37 সাথে যদি 5 গুণ করো, 5 সাথে 35, 5 হাতে 3, 5 3 15, 3 18, তাহলে এটাও কিন্তু বাদ। তাহলে কি পড়ে থাকলো? অপশন নাম্বার 1, তাহলে অপশন নাম্বার 1ই কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এই যে 15, 1500, 15,015 এই সংখ্যাটার মৌলিক উৎপাদক কি কি? তো ভাঙো 15,015কে, প্রথমে 15 দিয়েই ভাঙো। 15 দিয়ে না, প্রথমে কি দিয়ে ভাঙবো? 3 দিয়ে ভাঙো। 3 5 15, 0, 3 5 15 হয়ে গেল। 5 দিয়ে ভাঙি, 5 × 5, 0, 5 × 5 হয়ে গেল। 3 5 15, 0। আচ্ছা এখানে 5005 হবে, একটু ভুল করেছিলাম। আর তারপরে এইটা হবে 1001, কালারটা চেঞ্জ করে নিই। তারপর দেখো 7 দিয়ে দেখি ভাঙা যায় নাকি। 7 অক্ষে 7, 3 10, 4 7 28, 2 7 3 21 হয়ে গেল। এরপর দেখো 143 এসেছে, এটাকে দেখো 11 দিয়ে ভাঙা যাবে। 11 অক্ষে 11, 3 11 33, তাহলে কি কি দাঁড়ালো? 13, 11,
7, 5 আর 3। তাহলে এটা কোথায় আছে? 3, 5, 7, 13, 11। 3, 5, 7, 13, 11। দেখো অপশন নাম্বার ডি। তো অপশন নাম্বার ডিতে কিন্তু 3, 5, 7 এবং 13, 11 আছে। তাহলে এটা কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে? পরের অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? তাহলে মৌলিক হতে গেলে কী কী লাগবে? ভাগ যাবে না কোনো দিয়ে। তাহলে দেখো এখানে 143 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে। 11 কে 11, 13, 11-এর সাথে 13 যদি গুণ করো তাহলে কিন্তু 143 আসছে। ঠিক আছে? তাহলে এই অপশনটা কিন্তু কাটা। তারপর দেখো 343 7-এর কিউব, এটাও বাদ। তারপর দেখো এই যে 221টা, এটা কিন্তু 13 দিয়ে ভাঙা যাচ্ছে। 13 দিয়ে যদি 221কে যদি ভাগ করো, 13 কে 13 কত হচ্ছে? 9, 7, 13, 91। তাহলে 13-র সাথে যদি আমি 17 গুণ করি তখন কিন্তু 221 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম অপশন এটা বাদ দিলাম, এটাও বাদ, এটাও বাদ। তাহলে অপশন এ কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো, 8 দাগের অঙ্কটা। তো এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে কি শিখলাম? যে কি করে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে কতগুলো ফ্যাক্টর আছে সেটা জানা যায়। তো কালকে শিখবো কতগুলো জোড় ফ্যাক্টর আছে এবং কতগুলো বিজোড় ফ্যাক্টর আছে সেইগুলো। তো আস্তে আস্তে আমরা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। অবশ্যই কিন্তু ক্লাসটা ফলো রাখো এবং যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং সাথে থাকো, কমেন্টে উত্তরটা জানিও। তো আজকের জন্য এটুকুনি, চলো টাটা।